সারা রাত কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, সেজন্য ভোরবেলায় ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় কেউ একজন পানি ঢেলে দেয় বিছানায়। তখন শীতকাল ছিল, সেজন্য বিছানা থেকে কাঁপা কাঁপা অবস্থায় বের হয় আকাশ। শরীর এখনো কাঁপছে ঠান্ডার কারণে। আম্মু, তুমি এটা কি করলে? 2 দিন ধরে গোসল করে না বলে তুমি আমাকে এইভাবে গোসল করিয়ে দিবে? তুমি সকাল সকাল, তুমি জানো না আমি ঠান্ডা পানি সহ্য করতে পারি না? এই তোর লজ্জা করে না? 2 দিন হলো গোসল করিসনি, আবার সে কথা বলতে তোর লজ্জা করে না একবারও? যা এখন গোসল করে নিবি, আমি পানি গরম করে দিয়েছি। তুই তো আবার হিটারের পানিতে গোসল করিস না। কবে যে তোর থেকে রেহাই পাবো আমি? আল্লাহ জানে, তোর মতো হ্যাবলা আর বলদ ছেলে যেন কারো সংসারে না হয়। তুমি আমি এভাবে অপমান করতে পারলে? তুমি না আমার লক্ষ্মী মা। আচ্ছা ভাইয়া, তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা তুই বল, আমি কখন খারাপ ছিলাম? তুই আবার এখানে কেন? এখন মায়ের মতো তুইও কি আমার সাথে ঝামেলা করার জন্য আসলি নাকি? আচ্ছা শোন, আমার কলেজে একটু সমস্যা হয়েছে। স্যার বলেছে গার্জিয়ান নিয়ে যেতে। বাবা মা তো যেতে পারবে না, সেজন্য তুই অন্তত আয়। আমি গোসল করে আসতেছি। তাড়াতাড়ি কর। ওনারা নিচে চলে আসে। আকাশ গোসল করে একটা ঢোলা শার্ট আর প্যান্ট পরে তার সাথে চোখে ইয়াবড় একটা মোটা ফ্রেমের চশমা পরে নেয়। যদিও আকাশের চোখে সমস্যা নেই, তাও এরকমভাবে চলার অন্য কারণ, তা আপনারা বুঝতে পারবেন। নিচে এসে সবার সাথে নাস্তা করতে থাকে। তখন আকাশের বাবাও ছিল। আচ্ছা আকাশ, এরকম ভাবে তুই থাকিস কেন বলতো? আমাদের কিসের কমতি আছে বলতো? তোর বোনকে দেখ, আর তোর দিকে তাকিয়ে দেখ। কেউ দেখলে কি বিশ্বাস করবে তুই আমার ছেলে? তোমরা বিশ্বাস করলেই হবে, অন্য কেউ বিশ্বাস করলো কি করলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঈশা, চল তো, তোকে নিয়ে কলেজ যাব, আর এরপর যাবো ভার্সিটিতে। চল। এইদিকে ওরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে ওদের গাড়ি থেকে নামতে দেখে সবাই তো তাকিয়ে আছে, কেননা এই যুগে ওরা আকাশের মতো ছেলেকে দেখতেছে, সেজন্য অবাক হয়ে তাকিয়ে আছে। এইদিকে সামনে কয়েকটা ছেলে আসে। কে রে ঈশা? এই ছেলেটা কে তোর সাথে? আরে, আমরা তো এমনি পড়াশোনা করি না, তার উপর তুই কি না কোন সব আদু ভাইয়ের কথা বলছিস? তোরা কি থামবি এখন? রকির কথাই ওরা তো থেমে যায়। এইদিকে আকাশ তাকিয়ে দেখে ঈশা অনেক বিরক্ত হচ্ছে। আচ্ছা শোন, তুই যে হোস না কেন, এখন এখান থেকে সরে দাঁড়া, ঈশার সাথে আমার কথা আছে। ঈশার সাথে কথা বলার আগে আমার সাথে কথা বলেন। কথাটা বলতেই রকি এসে আকাশের বুকের শার্ট এসে ধরে। তখন পেটের দিক থেকে শার্ট উপরে উঠতেই রিপন আর রবি ভয় পায়, আর রকির কানে কানে কি যেন বলে। রকি তো শুনে আকাশের শার্ট ছেড়ে দেয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আপনি যান ওনাকে নিয়ে। এইদিকে ঈশা তো বুঝতে পারছে না কোনো কিছু। হঠাৎ ওরা এত ভালো হয়ে গেল কি করে? দেখুন, ঈশা আমার বোন, সেজন্য ওর সাথে যেন কখনো কোনো বেয়াদবি না করতে দেখি। বিশেষ করেন আমি কখনো ঈশার সাথে বেয়াদবি করব না, কথা দিলাম। ওদের কাছ থেকে চলে আসে স্যারের রুমে। এইদিকে আপনারাও একটু কনফিউশনে আছেন, কিন্তু চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে অবশ্যই আপনারা সবটা বুঝতে পারবেন আর জানতে পারবেন স্যারের রুমে আসার পরে। ঈশা, ওকে তো চিনতে পারছি না। স্যার, উনি আমার বড় ভাই। তা ওকে দেখে তো একদম অন্যরকম মনে হচ্ছে। কীরকম স্যার? থাক সেসব কথা। তোমাকে যে কারণে ডেকেছি আমি, তোমাদের কলেজ থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, সেজন্য তোমাদের পরিবারের সম্মতি লাগবে। স্যার, আমার সাথে আমার ভাইও কি যেতে পারবে? হুম, যেতে পারে। ওখানে কথা শেষ করে চলে আসে বাসেই। তবে আকাশ ঈশাকে বাসেই পৌঁছে দিয়ে চলে আসে অন্য জায়গায়। এই দিকে স্যার, আপনাকে একটু প্রয়োজন আমাদের। কেন, কি হয়েছে? আমাকে হঠাৎ এইভাবে জরুরিভাবে ডেকে পাঠানোর কারণ কি? কয়েকদিন ধরে আমাদের সার্ভারে কেউ বারবার ঢোকার চেষ্টা করে যাচ্ছে। তাই এইভাবে বসে না থেকে কাজটা ঠিকভাবে করে নিলেই তো পারো। কিন্তু কাজটা তো অনেক জটিল, কোনো দিক দিয়ে শুরু করব তাই ভেবে পাচ্ছি না। ঠিক আছে, অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে একে যেতে থাকে ওর আস্থা নাই। অন্যদিকে ম্যাম, আমরা পেরেছি। কি পেরেছো? ওই যে একের সার্ভার ডাউন করতে পেরেছি। তা কি করে সম্ভব? কেন ম্যাম,
কোনো সমস্যা কি হয়েছে? অনেক বড় সমস্যা। তুমি একটা কাজ করো, আপাতত সব কিছু অফ করে রাখো, কেননা নয়তো ওরা আমাদের ট্রেস করে ফেলবে। আমি কয়েকদিন পরে তোমাদের কিছু অ্যাপস দিব, ওইগুলো দিয়ে কাজ করে নিতে পারবে। ঠিক আছে ম্যাম, তাই হবে। এইদিকে ওরা তো কাজ অফ করে দেয়, অন্যদিকে একে গোডাউনে এসে জানতে পারে কেউ একজন হ্যাক করা অফ করে দিয়েছে। এরপর থেকে সাবধানে থাকবে। আমি কিছু প্রসি অ্যাপস তোমাদের দিয়ে যাচ্ছি, ওইগুলোতে আপাতত ইউজ করো। তাই করব। এইদিকে আকাশ যখন বাসে আসে তখন ওর মা ছিল ওখানে। এভাবে লেট করে আসাতে আকাশ, কলেজের স্যার কি বলেছে? এরপর সবটা ওর মাকে বলে, উনি সবটা শুনে। সব ঠিক আছে, কিন্তু এই পোশাকে তুই ওর সাথে যাবি? কেন বলো তো? তাছাড়া আম্মু তুমি তো জানো আমি এভাবে পোশাক পরি, তাও তুমি কেন আমাকে বলতেছ? ঠিক আছে, তুই যা খুশি কর, তোকে নিয়ে আমি আর পারি না। এইদিকে এরাও সেম একদম সাদাসিধা পোশাক পরে থাকে, কিন্তু বাসেই এরকম আর ভার্সিটিতে আরেক রকম, মানে দুই জায়গায় দুই রকম রূপ নিয়ে চলাফেরা করে। কিন্তু কেন করে তা আপনারা এখন না, পরে জানতে পারবেন। এইদিকে ইরা, কোথায় তুই? আব্বু, আমাকে কি ডেকেছো? ইরা নামে আমার কি আর কোনো মেয়ে আছে? কথাটা শুনে এরা চারিদিকে তাকায়, কাউকে দেখতে না পেয়ে। আব্বু, আমি ছাড়া তো আর কেউ নেই এখানে, তার মানে তুমি আমাকেই ডেকেছো? উফ আল্লাহ, এত বলদ মার্কা মেয়ে তুমি আমার সংসারে কেন যে দিলে? কি পাপ যে করেছি আমি? আব্বু, পাপ তুমি করনি, করেছি আমি, যে আমাকে এত বলদ বানিয়েছো। কি আমাদের কি কোনো কিছুর অভাব আছে নাকি যে তুই বলদভাবে থাকিস? আব্বু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুই বলদ থেকে কবে যে ভালো হবি? কি ব্যাপার, তুমি সকাল সকাল আমার মেয়েকে ভেবে বকা দিচ্ছ কেন? তোমার মেয়ে যে কতটা বলদ হচ্ছে দিন দ্বীপ, তা কি খেয়াল রাখছো? কি করেছে আমার মেয়ে? সেটা তোমার মেয়ের কাছে জেনে নিও। থাক, শুনতে হবে না। ইরা, তুই ভার্সিটিতে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। সবাই ভার্সিটিতে যায় বই নিয়ে, আর এরা যায় একটা ব্যাগ নিয়ে, আর শুধু একটা বই। ব্যাগ নেওয়ার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন। ব্যাগ নিয়ে চলে আসে শপিং মলে, ওখানে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়, এরপর ভার্সিটিতে আসে। ওখানে ইরার অনেক বান্ধবী আছে, আর তার মধ্যে ঈশাও আছে, আর মোমো আর বেবি। ইরাকে দেখে, ইরা, তোর আসতে এতক্ষণ লাগলো কেন? আমার বিয়ে যেন তাড়াতাড়ি না দিতে পারে সেজন্য আমার এরকমভাবে চলাচল করা। আচ্ছা, তুই যে ছেলেকে ভালোবাসিস সে ছেলেকে খুঁজে পেলি? পেয়েছি, কিন্তু তাও একবারের জন্য, এরপর আর দেখা হয়নি। তোর তো হ্যাবলা মার্কা ছেলে পছন্দ, তাছাড়া তুই নিজে এত স্টাইলিশভাবে চলিস, তার উপর ছেলে চাইছিস হ্যাবলা মার্কা, কিন্তু কেন বলতো? সেটা সিক্রেট, তোদের জানতে হবে না। তাছাড়া ঈশা আমাদের যে ভার্সিটিতে থাকে, নেওয়া হবে। তোর সাথে কে যাবে? আমার ভাই যাবে। তোর ভাই আবার কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো মানে? তুই দেখি বলদের মতো কথা বলছিস, তুই কি ঠিক হবি না? হবে, যেদিন আমি ওকে খুঁজে পাবো। এইদিকে 2 দিন পর ঈশা ওর ভাইকে নিয়ে আসে ভার্সিটিতে। এরা তো আকাশকে দেখে অবাক, কেননা আকাশকে দেখে ওর কয়েক বছর আগের ঘটনাগুলো মনে পড়ে গেল, সেজন্য তাকিয়ে আছে। কিন্তু আকাশও ইরার দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, শুধু চোখের পানি ফেলে যাচ্ছে। এখানে ইরা আর আকাশের মাঝে কোনো সম্পর্ক আছে কি না তা এখন বলবো না, সেটা আপনার গল্প পড়ার মাঝে জানতে পারবেন দুজনে ধ্যান ভেঙে। ভাইয়া, তুই কাঁদছিস কেন? চোখে কি যেন পড়লো, সেজন্য পানি এসে গেল। ইরা, তুই কেন কাঁদছিস? তোর চোখেও সেম ভাবে। ও তুই বুঝবি না, এখন এটা বল, তুই ওনাকে কেন নিয়ে এসেছিস? আমার ভাই যতটা হ্যাবলা সেজন্য নিয়ে এসেছি। তার কারণ বাবা মা তো আসতে পারবে না, আর আমাকে ওনারা একা আসতে দিবে না, সেজন্য নিয়ে আসা। তাছাড়া ভাইয়া তো বাইরে কখনো যায় না ঘুরতে। তোর ভাই যে কেমন সেটা আমার থেকে আর ভালো কে জানে। তোর ভাইয়ের সম্পর্কে তুই না জানলেও আমি খুব ভালো করেই জানি।
কি ভাবছিস? কই কিছু না তো, চল আমরা ভিতরে এসে বসি। এখন হয়তো আপনারা অনেক কিছু ভাবছেন ওদের সম্পর্কে, কিন্তু এত তাড়াতাড়ি ভেবে নিয়েন না ওদের সম্পর্কে, কেননা ওদের অতীত অনেক ভয়ঙ্কর। যে আপনারা গল্পের সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন সব কিছু। এইদিকে ওই বাসে রকি, রবি, রিপন ওরাও আসে ওদের সাথে, আর ইরার সাথে ঈশা, মোমো আর বেবি আসে। ভাইয়া, আমি আমার বান্ধবীদের সাথে বসি, তুমি বরং অন্যদিকে এসে বসো। ঠিক আছে। এইদিকে একটা জায়গায় এসে বসে পড়ে। অন্যদিকে ঈশা ওর বান্ধবীদের সাথে গল্প করতে থাকে। অন্যদিকে স্যার আপনাকে হেডকোয়ার্টারে আসতে হবে। এখন তো কোনোভাবেই সম্ভব না। কেন স্যার? আমি একটা কাজে আছি, ওই কাজ থেকে ফিরতে তো আমার মোটামুটি 3-4 দিন তো লাগবে। এখন তাহলে উপায়? হেডকোয়ার্টার থেকে তো তাড়াতাড়ি আসার জন্য বলা হয়েছে। আমি ফ্রি হয়ে জানাবো। তাছাড়া আমার পক্ষে সম্ভব না আসা, আমার সুযোগ হলে কল দিয়ে বলে দেবো সবটা। এইদিকে ঈশা পিছনে তাকিয়ে দেখে আকাশ কারোর সাথে কথা বলছে, কিন্তু কি নিয়ে কথা বলছে সেটা এখনো ও জানে না। এইদিকে পথে গাড়ি থামাই একটা রেস্টুরেন্ট দেখে। এখানে আমরা 30 মিনিট থাকবো, কেউ লেট করবে না। বরাবর সময় গাড়ি আবার চলবে। যদি কেউ লেট করে আসো তাহলে কিন্তু আমাদের আর পাবে না, কথাটা একটু মাথায় রেখো। এগুলো তো সবাই বলে, কিন্তু ঠিকই অপেক্ষা করে। তেমনটা হবে না। 30 মিনিট হলে গাড়ি স্টার্ট নেবে, এরপর কেউ বাদ পড়লে সেটার দায় সে নিজেই নিতে হবে। এইদিকে রেস্টুরেন্টে খাওয়ার সময় আকাশ বারবার ইরার দিকে তাকাচ্ছে, এরাও সেম বারবার আকাশের দিকে তাকাচ্ছে, তাও কোনো কথা বলছে না। এইদিকে কিছু সময় পার হয়ে যায়। একটু পরে কি ব্যাপার, বারবার আমাকে দিকে তাকানো কি কারণ? আমি যে আপনার দিকে তাকিয়েছি সেটা আপনি কি করে বুঝলেন? নিশ্চয়ই আপনিও আমার দিকে তাকিয়েছেন, নয়তো জানার তো কথা না। আমি তো এমনিতে তাকিয়েছি। আমিও সেম। অনেকগুলো বছর পরে আমাদের আবার দেখা হলো, তাই না? 5 বছর 5 মাস 5 দিন। বাহ, তুমি দেখি সব মনে রেখেছো। সরি, তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই, আগে তো তুমি করেই বলতে। তাছাড়া মনে রাখারই কথা। মুহূর্ত আর সময়গুলো এখনো বড্ড কাঁদায়। এতটাই কি ঘৃণা করো আমাকে? পুরোনো দিনের কথা বলে কি লাভ? সেটাই। তাছাড়া অনেকটা বদলে গেছো। অনেকটা না, পুরোপুরি বদলে গেছে। এইদিকে 30 মিনিট হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আকাশ আর ইরা আসছে না। এইদিকে স্যার, একটু অপেক্ষা করেন, ভাইয়া এক্ষুনি চলে আসবে। স্যার, আপনিও একটু অপেক্ষা করেন, এরা দেখবেন চলে আসবে। আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। এত করে বলার পরও ওরা দেরি করেছে, সেখানে তো আর আমি কোনো কিছু বলবো না। আর ড্রাইভার, গাড়ি চালাও। কিন্তু স্যার, ভাইয়া। তোমার ভাইকে বলবে রাস্তা থেকে একটা গাড়িতে করে চলে আসার জন্য। কিন্তু স্যার, ইরা তো ফিরলো না। ওদের দুজনকে বলো একসাথে চলে আসার জন্য। চলো এবার। ড্রাইভার চালাতে থাকে। অন্যদিকে অনেকটা পথ চলে আসে। এইদিকে ওরাও কথা বলতে থাকে। ততক্ষণে ওদের মনে পড়ল ওদের তো 30 মিনিট সময় দিয়েছিল, কিন্তু ওরা ঘড়ি চেক করে দেখে প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে। খেয়াল তো করিনি, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ চলো। বাস যেখানে দাঁড়িয়েছিল ওরা সেখানে এসে দেখে ওখানে কোনো গাড়ি আর নেই। এবার কি হবে? কি আর হবে, হেঁটে হেঁটে যেতে হবে। মাথা কি খারাপ? এত দূরে আমি হেঁটে যাব? তাহলে কোন রাজকুমার এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে? আমি যদি চাই এখানে ছেলেদের লাইন ধরিয়ে দিতে পারবো। হেজে ছেলের লাইন না ধরিয়ে গাড়ির সিরিয়াল ধরালে একটু উপকার হতো ম্যাডাম। আমাকে কি ট্রাফিক হাবিলদার মনে হচ্ছে? তেমন কেন হবে? তাহলে গাড়ির সিরিয়াল কেন ধরবো? যেন একটু সাহায্য নিয়ে জায়গা মতো পৌঁছাতে পারি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের যেতে যে হবে। ওরা একটু অপেক্ষা করতে থাকে। একটু পরে ওরা একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু তাও কপাল খারাপ, কেননা এই গাড়িটা আগে থেকে হাইজ্যাক করা হয়েছে, যা ওরা বুঝতে পারেনি। একটু পরে কোথায় যাবে তোমরা? এই তো কিছুটা দূরে, এই ঠিকানার আশেপাশে আমাদের নামিয়ে দিলেই হবে। তুমি কি আসলেই বলদ? কেন? এই জন্যই তো এরকম বলদ মার্কা কথা বলছিস। কিন্তু আপনারা কে? আমরা হচ্ছি হাইজ্যাকার।
আর আমরা এই বাস হাইজ্যাক করেছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের যেখানে নামানো দরকার সেখানে নামিয়ে দিলেই হবে। ওই শালার বলদ, একদম চুপ করে থাক। বুঝলাম না আঙ্কেল, আপনি এইভাবে বকা কেন দিচ্ছেন? আমি তো কিছু বলিনি, শুধু বলেছি আমি কি ওকে নামিয়ে দিলেই হবে। তোকে আর কাকে? ওই যে ইরাকে। হাত দিয়ে ইশারা করে ইরাকে দেখিয়ে দেয়। এদিকে ইরা তো কি করবে বুঝতে পারবে না, চুপচাপ বসে আছে। এই মেয়ে, এইদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া আর কি এখানে কেউ আছে? কি বলেন? এখানে তো আরও অনেকে আছে, তার উপর বাস ভর্তি লোক। কাকে না কাকে ডেকেছেন সেটা বুঝবো কি করে বলেন? শালার এই কাদের পাল্লায় পড়লাম? এরা তো দেখি দুজনেই অনেক বলদ। তা ছেলেটার পোশাক দেখে বোঝা যাচ্ছে ছেলেটা আসলে বলদ, কিন্তু মেয়েটা কেন বলদের মতো কথা বলছে? কিছু একটা তো আছে এখানে। আপনার ভাবনা কি শেষ হয়েছে? এখন তো শুরু করিনি আমি। তাহলে একটা কাজ করুন, আপনি ভাবতে থাকেন, আমি ততক্ষণে ওর সাথে কথা শেষ করে নিই। ওই তোরা কি পিকনিকে এসেছিস যে কথা বলবি? আঙ্কেল, আপনি কি করে বুঝলেন আমরা পিকনিকে এসেছি? ওই বলদের বাচ্চা, তুই আর একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। এরকমটা করবেন না। তাহলে চুপচাপ করে দাঁড়িয়ে থাক। দেখুন, সামনের মোড়টা আমাদের নামিয়ে দেবেন কি? আচ্ছা, তোকে নামিয়ে দেব, তবে একটা শর্তে। সেটা আমি কি করে বলবো? হয় তোরা দুজনে লাফ দিবি জানালা দিয়ে। আর নয়তো কি? তুই চুপ করো, তোকে কিছু বলতে বলছি। ঠিক আছে, আমি চুপ করছি, তবে একটা কথা বলবো। আমাদের নামিয়ে দিবেন কি? তাহলে বড্ড উপকার হয়। আমাদের নামিয়ে দিয়ে যেখানে যাওয়ার যান আপনারা। এইদিকে আকাশ আর ইরা কথা শুনে কিডন্যাপার কি বলবে বুঝতে পারছে না। একটু পরে বড় একটা টানেল আসে সামনে, আর ওই টানেলটা প্রায় 2 কিলোমিটার। গাড়িটা ধীরে ধীরে ভিতরে ঢুকে। 10 মিনিট পর যখন টানেল শেষ হয়, আলো আসে। বাকিরা বাসে তাকিয়ে দেখে কিডন্যাপার সবাইকে বাসের মধ্যে গুলি করে কেউ একজন ওদের মেরে ফেলেছে। এইদিকে এই সবগুলো কি করে হলো তা কেউ বুঝতে পারছে না। এগুলো কি করে হলো? সেটা আমি কি করে বলবো? তুমি না জানলে আর কে জানবে? সেটা তো আমি জানি না। আচ্ছা যাক গিয়ে, ড্রাইভার সাহেব, আপনি যেখানে যাওয়ার যান, তার আগে পুলিশ স্টেশনে যান আর এই কার্ড ওদের দেখাবেন। তারপর যা করার ওরাই করে নেবে। এইদিকে ড্রাইভার চলে যায়, কিন্তু আকাশ ইরাকে নিয়ে নেমে যায়। ওরা একটু হাঁটতে হাঁটতে তখনই। কতক্ষণ লাগবে আমাদের? সেটা আমি কি করে বলবো? তাহলে আর কে জানবে? আমি কি এখানে টাইম মেশিনে বসে আছি নাকি যে বলতে পারবো কখন কি করব? একটা কল দেওয়ার ছিল, আমি কলটা করে নিই। ঠিক আছে। ইরা তো কল দিয়ে কথা বলতে থাকে। এইদিকে তানু, কোথায় তুই? আমি তো সার্ভার রুমে। কি হয়েছে বলবি তো? তাড়াতাড়ি করে সার্ভারের সময়টা ঠিক করে নে। কিন্তু কেন বলবি তো? তানুর বাচ্চা, তোকে যা বলেছি তা কর। ঠিক আছে। এইদিকে ইরা তো কথা বলতেই থাকে, ততক্ষণ কথা বলতে দেখে। কি ব্যাপার, এতক্ষণ ধরে কি কথা বলছেন? আর একটু কথা বাকি আছে। তাড়াতাড়ি শেষ করেন। এইদিকে কল কেটে দেওয়ার পর ওরা অন্য একটা গাড়িতে করে যেতে থাকে। এইদিকে পিকনিকে সবাই যে যার মতো করে গাড়ি থেকে নেমে যায়। তারপর ওদের জন্য যে হোটেলটা বুক করা হয়েছে ওরা ওই হোটেলে চলে যায়। তোমাদের জন্য আলাদা আলাদা করে রুম নেওয়া হয়েছে। ঈশা আর আকাশ একই রুমে, আরেক রুমে ছেলে দুজন করে থাকবে, আর মেয়েরাও সে দুজন করেই। কিন্তু স্যার, আকাশ আর ইরা একসাথে কেন? সেটাই তো কথা। স্যার, আমি রকি আর রবি একসাথে একই রুমে থাকবো, কিন্তু আপনি ঈশা আর আকাশের মতো হ্যাপলা একটা ছেলেকে কেন ঈশার সাথে দিচ্ছেন? তার কারণ আছে। কি কারণ? ঈশা আর আকাশ ওরা দুজনেই ভাই বোন, সেজন্যই ওরা একই রুমে ঘুমাবে। তাছাড়া আকাশ যতটা বলদ, ওকে অন্য কোনো ছেলের সাথে দেওয়াটা ঠিক হবে না। ও তাই বলেন? কিন্তু ঈশা, তোমার ভাই কোথায়? কল দিয়ে দেখো তোমার ভাই কতটুকু এসেছে। আর মোমো, বেবি, তোমরাও ইরাকে কল দিয়ে জেনে নাও ওরা কোন পর্যন্ত এসেছে, সবটা জিজ্ঞেস করে নাও। ঠিক আছে।
কিন্তু স্যার ইরার ফোন তো বন্ধ ছিল, কিন্তু এখন চালু আছে কি না তা তো দেখতে হবে। যা করার তাই করো। তোমরা তিনজন এক রুমে, এক রুমে, আর আকাশ ও ঈশা এক রুমে, আর তোমরা তিনজন একই রুমে। ঠিক আছে স্যার, তাই হবে। স্যার, আমি তাহলে ভাইয়ার এগুলো নিয়ে রুমে চাই, এরপর আমরা কোথাও যাব। কোথাও না, যেখানেই যাই না কেন আমরা সকালে বের হব, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তোমরা রুমে এসে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা তো যে যার মতো রুমে চলে যায়। এইদিকে ঈশা রুমে এসে কল দিয়ে দেখে। ভাইয়া কোথায় তুই? আমি কোথায় আর থাকবো, এই তো বাইরে আছি। বাহিরে কেন? তুই কি রওনা দিয়েছিস? দিলাম তো, আর 1 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। কে কল দিল? ঈশা কল দিল, কতটুকু এসেছি তা জানতে চাইলো। কিন্তু আমার বান্ধবীরা তো একবারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করেনি। আসলে আমার বান্ধবীগুলো আমাকে একটুও ভালোবাসে না, সেজন্য একটা কল পর্যন্ত দেয়নি। এই যে বলতে না বলতেই কল দিয়ে দিল। কথা বলতে থাকেন। কথা তো শেষ হয়ে যায়। এইদিকে 1 ঘন্টা পরে ওরা হোটেলে এসে পৌঁছায়। তখন স্যার ওখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আকাশ, তোমরা এখন আসলে? তাহলে কি স্যার চলে যাব? এত দূর যখন এসেছো তখন আর যেতে হবে না, আমাদের সাথে পিকনিক শেষ করে একসাথে যেও। ঠিক আছে স্যার। আর ইরা, তুমিও যাও রুমে। ঠিক আছে স্যার। ওরা যে যার রুমে যায়। সকালবেলা ওরা বের হয় পাহাড় দেখার জন্য। পাহাড় দেখতে দেখতে ওরা কখন যে ভিতরে চলে এসেছে তা ওরা নিজেরাও বুঝতে পারছে না। এইদিকে পাহাড়ের ভিতর কয়েকটা ট্র্যাক দেখতে পায়। রকি, ওই ট্র্যাকগুলো কার? তোমাদের জন্যই রেখেছি। সত্যি স্যার, কিন্তু আমরা এতগুলো ট্র্যাকে করে যাব কি করে? ওই গাধা, এইগুলো এখানে কেন আমি নিজেও জানি না। কিন্তু স্যার, ওইদিকে যাওয়াটা মোটেও ঠিক হবে না। কেন, কি হয়েছে? স্যার, আমারও ভয় হচ্ছে। আমারও ভয় হচ্ছে। স্যার চলুন আমরা এখান থেকে চলে যাই। ওরা এখান থেকে যেতে থাকে। তখনই তোরা কেউ রে? দেখতে পাচ্ছেন না আমরা মানুষ? আকাশের এমন কথাই বাকিরা তো হ্যাবলার মতো তাকিয়ে আছে। ওই, আমি নিজেও জানি তোরা মানুষ, কিন্তু তোরা এখানে কেন আমি তো জানতে চেয়েছি। আমরা তো এসেছি ঘুরতে, কিন্তু জঙ্গলের মধ্যে আপনারা কি করেন? এ কে রে? জীবনের অনেক বলদ দেখেছি, কিন্তু এর মতো বলদ কোথাও দেখিনি। বুঝলাম না, এখানে বলদ দেখলেন কই? ওই, তুই চুপ কর, নয়তো আমি মাথার খুলি উড়ে দেব। আচ্ছা, চুপ থাকলাম। কিন্তু একটা কথা, আমরা কি চলে যেতে পারি এখান থেকে? পারবি, কিন্তু একটা কথা, এখানে কি হয়েছে তা যেন কেউ না জানে, আর আপনারা কাউকে কিছু বলবেন না। ঠিক আছে, বলবো না। ওরা আসতে যাবে, কিন্তু তখনই ঈশা একটা ঝামেলা বাঁধিয়ে নিল। কেননা ঈশা ওদের কয়েকটা ছবি তুলে নিয়েছে, এতে ওরা দেখে ফেলে। ওই, তুই থাম। আমাকে বলছেন? তোকে না, তোর পাশে থাকা মেয়েটাকে বলতেছি, যে একটু আগে আমাদের এখানের ছবি তুলে নিলে। আমার বোন তো কোনো কিছু করেনি। সেটা তো তোর বোনের মোবাইল দেখলেই বোঝা যাবে। যদি মোবাইলে ছবি পাই, ওই মেয়েকে তো এখানেই শেষ করে দিব। কথাটা শুনে ঈশা ভয় পায়। আমার বোন তো কোনো কিছু করেনি। ঈশা, তুই ভয় পাস না, তোর মোবাইলটা একটু দে তো, দেখি কি আছে মোবাইলে। ভাইয়া, আমি তো ওদের ছবি তুলে নিয়েছি, কিন্তু এখন কি করব? আচ্ছা, আমি দেখতেছি। এই বলে আকাশ একাই ওদের কাছে যায়, আর বাকিরা শুধু দূর থেকে দেখতেছে কি হচ্ছে এখানে। এইদিকে ঈশা তো ভয় পেয়ে আছে। চিন্তা করিস না বোন, আমি তো আছি। আমি থাকতে তোর এতটুকু ক্ষতি আমি হতে দেব না। ওদের কাছে যাই, কিছু কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে, আপনার বসের নাম কি? ওই, তুই আমাদের বসের নাম দিয়ে কি করবি? বলেন না, কি নাম ওনার? তোর মতো বলদ ছেলেকে আমি বসের নাম বলবো? এটা তুই ভাবলি কি করে? তাহলে ওনাকে বলে যদি একটা ব্যবস্থা করতাম। আকাশের কথা শুনে বাকিরা তো হেসে ওঠে। কি, তোর মতো ছেলে কি করে এইগুলো করবে? তাহলে ওনাকে বলে যদি একটা ব্যবস্থা করতাম। ওনার নাম ডেভিল।
ওই কানা লোকটা। আকাশের মুখে কানা শব্দটা শুনে তো অবাক হয়ে যায়, কেননা ওদের বজ্জে কানা। এটা আকাশ যে কি করে জানে তা ওরা নিজেরাও বুঝতে পারে না। একটা কাজ করুন, আমার সাথে একটু সাইডে আসেন। সাইডে আসবো মানে? কথা আছে, সেসব কথা সবার সামনে বলবো কি করে? ঠিক আছে চল। এরপর আকাশ ওই লোকটাকে নিয়ে সাইডে যায়। কিছুক্ষণ পরে আকাশকে নিয়ে ওই লোকটা স্যার স্যার বলে আকাশের সাথে কথা বলতে থাকে। বাকিটা তো বুঝতে পারছে না, কেননা লোকটা এতটাই তখন রেগেছিল আর বন্দুক পর্যন্ত যেখানে বের করে নিয়েছিল সেখানে এখন উল্টো স্যার বলতেছে, সেজন্য অবাক একটু বেশি হয়। এইদিকে ঈশা তো একটা জায়গায় চুপ করে বসে আছে, আর বাকিরা ওদের দিকে বন্দুক তাক করে আছে, শুধু ওই লোকটার কথার অপেক্ষা করছে। এই তোরা সবাই বন্দুক নামিয়ে নে। লোকটার কথায় বাকিরা বন্দুক নামিয়ে নেয়। তারপর ওদের ভয় কমেনি। ঈশা, বোন আমার, ভয় পাস না। দেখ, তোর ভাই তোকে বাঁচিয়ে নিয়েছে। এবার ঈশা মনে কিছুটা সাহস আসে, সেজন্য ওর ভাইকে জড়িয়ে ধরে। এইদিকে এটা কি হলো? আসলেই তো কিছু তো বুঝলাম না। তোদের এত কিছু বলতে হবে না, এখান থেকে বেঁচে ফিরতে পারলেই হয়। ঠিক বলেছ আকাশ, তাহলে কি আমরা এবার যাব? জি স্যার। কিন্তু স্যার, ওরা আমাদের আবার পেছন থেকে গুলি করে দিবে না তো? তা পরে দেখা যাবে। এখন চল চল, এখান থেকে যত তাড়াতাড়ি পারি বের হই। বড় স্যারকে কিছু জানিয়েন না, বুঝতেই তো পারছেন। এইগুলো যদি শুনে জানতে পারে তাহলে তো আমার খেল করে দেবে। তা কোনো ব্যাপার না, তোমরা তো নিজের দায়িত্ব পালন করেছো। সেসব কথা, এখন আমরা চলি। জি স্যার, সাবধানে যাবেন। এদিকে ওরা ওখান থেকে বের হয়ে চলে আসে। এক একে সবাই বাসে উঠে যায়। বাসে তো সবাই এক এক করে চুপ করে আছে ততক্ষণে। তানু, তোকে একটা কাজ দিচ্ছি, যত তাড়াতাড়ি পারো এর ডিটেলস আমার চাই। ম্যাম আমাকে সময় দিন, আমি সবটা বলে দেব। এইদিকে আকাশ তাকিয়ে দেখে ইরা কাদের সাথে যেন কথা বলছে, সেজন্য তেমন কোনো কিছু বলেনি। একটু পরে, সরি আকাশ, আমি আসলে বুঝতে পারিনি, না জেনে কত কিছু বলে ফেলেছি তোমাকে। তাও আজকে তুমি আমাদের সবাইকে বাঁচালে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার গুরুজন, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। তাছাড়া আমি যা করেছি সবার জন্য করেছি। তবে এখন আর চিন্তা নেই, আপনারা বাকিটা ঘুরে দেখতে পারেন। এইদিকে ইরা ওর বাবার সাথে কথা বলতে থাকে। তা তোকে নিয়ে কেউ আবার হাসাহাসি করছে না তো? আমাকে নিয়ে কেন হাসাহাসি করবে? তুই যেভাবে চলাফেরা করস, এতে তো হাসারই কথা। তাছাড়া তুই তো অনেক ঠিক হবি না। দেখো বাবা, আমি যেমন আছি ভালোই আছি। যদি তুমি বলো আমি আমার আগের রূপে ফিরে যাব, তখন যেটা সহ্য করতে পারবে কি? তাছাড়া তুই কখনো ঠিক হবি না। ঠিক আছে, তুই যেমনই আসিস তেমনই করে থাক, এতে আমার কোনো আপত্তি নেই। এইদিকে আপনারা তো বুঝতে পারছেন না এরা ওর কোন রূপের কথা বলতেছে। আবার কেউ ভুল করে চেহারা রূপের কথা ভেবে নিয়েন না, কেননা এই রূপ সেই রূপ না, তা আপনারা গল্প পড়ার মাধ্যমে সবটা জানতে পারবেন। এইদিকে ওরা ঘোরাঘুরি শেষ করে হোটেলে এসে নিজেদের রুমে চলে যায়। রুমে এসে ইরার বান্ধবী আর রকি ওর বান্ধবীরা মিলে আজকের ঘটে যাওয়া কাহিনীগুলো নিয়ে কত রকমের যে মন্তব্য করতে থাকে তা তো না বলেই ভালো। এইদিকে কি বলছিস কি তুই? বাবা, আমি ঠিক বলছি। তোর ভাই যে বলদের বলদ, ওই কি না এগুলো করেছে? হ্যাঁ বাবা, আমি তো প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে আমার সাথে কি হচ্ছে এসব। যাক, তাহলে বলদটা এতদিনে তোর কাজে এসেছে। আব্বু, তুমি ভাইয়াকে বারবার বলদ বলা বন্ধ করো, আমি আর নিতে পারছি না। শুধু তোর জন্য আর বললাম না কিছু, এখন তাহলে রেস্ট নে। এইদিকে তানু তথ্য পায় আর নীলাশাকে কল দিয়ে বলতে থাকে সব কিছু। তাহলে আমি যা ভেবেছিলাম তাই সঠিক। কি ম্যাডাম? তুমি একটা কাজ করো, পুলিশকে এই তথ্যগুলো দাও, আর যেভাবে হোক এর শেষটা আমি দেখতে চাই। কিন্তু কি করে সম্ভব? আমরা যেমন সরকারের জন্য কাজ করি, ওরাও তেমন সরকারের জন্য কাজ করে। তাহলে ওদের কাছে যেতে ভয় কি এত দূর? ঠিক আছে, যাব আমি একদিন পরে। এইদিকে ইরাকে এভাবে কথা বলতে দেখে ইরা, তুই এভাবে কার সাথে কথা বলছিস?
কই কার সাথে কথা বললাম? তুই তো বেশিরভাগ সময় মোবাইল হাতে নিয়েই বসে থাকিস আর কথা বলস। কার সাথে যে এত কথা বলিস আল্লাহ জানে। হয়েছে হয়েছে, তোকে এত কিছু আর জানতে হবে না। তুই চুপ করে এখন ঘুমা। অন্যদিকে স্যার এখন আমরা কি করব? কি আর করব? যা করার এবার পুলিশ করবে। সেটা কি করে? তোমাকে যেভাবে বলতেছি সেভাবে কাজ করো, তাহলেই হবে। তাহলে কি আমি কালকেই সব কিছু নিয়ে রওনা দিব? সেটাই করো। আমি একটু অন্য কাজে ব্যস্ত, সেজন্য সময় থেকে পাচ্ছি না। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও, বাকিটা আমি সামনে নেব। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশকে এতক্ষণ ধরে ফোনে কথা বলতে দেখে ভাইয়া, তুই এতক্ষণ ধরে কার সাথে কথা বলিস? তেমন কেউ না বোন। সত্যি তো? হ্যাঁ, সত্যি বলছি। এইদিকে পরের দিন তানু আর আবির আসে পুলিশ স্টেশনে। তবে ওরা একজন আরেকজনকে চিনে না ঠিক মতো। ওরা পুলিশ স্টেশনে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে কি ব্যাপার, আপনারা কারা আর হাতে এগুলো কি? স্যার এখানে তো কাগজপত্র আছে। স্যার এখানে তো কাগজপত্র আছে। প্রশ্নটা একজনকে করেছি, দুজনে সেম ভাবে উত্তর দিচ্ছে যে। দুজন তো পাশাপাশি বসে আছি, বুঝতে পারিনি। এবার বলো, তোমাকে কাজ কি এখানে? স্যার এবার আমি বলবো কি? বলো। মেয়েরা তো চুপচাপ থাকতে পারে না। এতক্ষণ ধরে চুপ করে থেকে মনে হচ্ছে অনেক কষ্ট হয়েছে। স্যার ব্যাপারটা আসলে তা না। তাহলে যা বলার তাড়াতাড়ি করে বলো। স্যার ওনার সামনে বলবো না, ওনাকে আলাদা রুমে অপেক্ষা করতে বলেন। মানে কি আপনি মেয়ে বলে আগে আগে সবটা করবেন? তা সবই যখন বুঝেন তাহলে বসে না থেকে বের হয়ে যান। আবির তো রেগে বেরিয়ে যায়। এইদিকে তানু ওর সবটা বলে চলে যাবে তখন সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি যে। আর বুঝতে হবে না, আমি তাহলে চলি। তানু যাওয়ার পর আবির এসে সেমভাবে সবটা দিতে থাকে। সবটা দেওয়ার পর অফিসার এবারও কনফিউশনে পড়ে যায়, কেননা ওদের দুজনেই সেম কেস। আবির বেরিয়ে পড়ে, কিন্তু ওদের আর দেখা যায় না। ওরা দুজনেই ওদের বসকে কল দিয়ে জানিয়ে দেয়। এইদিকে তোরা কে কোথায় আছিস, এইদিকে আয়। স্যার ডেকেছেন? তাড়াতাড়ি এই কেসগুলো ডিসি অফিসে পাঠানোর ব্যবস্থা করো। কেন স্যার, কি হয়েছে? কিছু তো বলবেন। তোকে যা বলেছি সেটাই কর। ওকে স্যার, করতেছি। কেসের সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হয় ডিসি অফিসে। ওখানে ওরা কেসের সব কিছু দেখতে পায়। সবটা দেখার পরে এগুলো কি? কেন স্যার, কি হয়েছে? এগুলোর সমাধান করব কি করে? কেন স্যার, কি হয়েছে? তুমি বুঝবে না সবটা। এখন আমাকে একটু একা থাকতে দাও। 1 ঘন্টার মধ্যে যেন আমার রুমে কেউ না আসে। চিন্তা করবেন না, আমি সেই দিকে খেয়াল রাখবো। তাই করো। এইদিকে ডিসি কল দেয় অচেনা কোনো ব্যক্তিকে। সে ব্যক্তির সাথে কথা বলে কল তো কেটে দেয়। তারপরও ডিসির মুখে চিন্তার ছাপ দেখতে পাওয়া যায়। এদের দিকটা তো শেষ করলাম, এখন চলুন একটু ভিলেনের কাছ থেকে ঘুরে আসি। কেননা বেচারার কথা তো আপনারা অনেকেই ভুলে গেছেন। তাহলে চলুন ভিলেনের কাছ থেকে ঘুরে আসি। স্যার একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি করে বল। স্যার আমি একটা তথ্য পেয়েছি, সে কথাটা বলার ছিল, কিন্তু বলতেও সাহস পাচ্ছি না। কি কথা বল। কথাটা হচ্ছে আপনার ওই রাতে ঘটনাটা কি মনে আছে? কোন রাতের ঘটনা? যে রাতে আপনি আপনার চোখে একটা হারিয়েছেন। কথাটা শুনে ডেভিল তো অনেক বেশি রেগে যায়। তোর সাহস কি করে হয় ওদের রাতের ঘটনা আমাকে বলার? ডেভিল রেগে গিয়ে ভিলেনের কলার চেপে ধরে। এতে ভিলেন তো অনেকটা ভয় পেয়ে যায়। আমার কি দোষ বস? আমাকে তো আমাদের সোর্স কল দিয়ে বলল। ওরা কিভাবে জানে সে কথা? তাহলে কি বস? যা হওয়ার হয়ে গেছে, এ বিষয়ে আর কথা বলে কাজ নেই। তোমরা তোমাদের কাজ শুরু করো। ঠিক আছে বস, তাই হবে। এইদিকে ডেভিলের সম্পর্কে এত তাড়াতাড়ি জানতে পারবেন না, যদিও জানতে পারেন কিছুটা, তবে পুরোপুরি জানতে এখনও সময় লাগবে। তাছাড়া ডেভিলের উপরও আরও অনেক বস আছে, তা আপনারা গল্পের সাথে থাকলে সবটা বুঝতে পারবেন। কেননা কোনো পর্ব যদি মিস করে আসেন
তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা জানতে পারবেন না। এইদিকে পরের দিন ওরা আবারও অন্য একটা জায়গায় আসে। সেখানে ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তুই কি ইরা আপুকে আগে থেকে চিনিস? হঠাৎ প্রশ্ন কেন? কি হয়েছে বলবি তো? তেমন কিছু হয়নি, তোকে দেখে মনে হলো তোরা পরিচিত। তেমন কিছু না। এইদিকে রকি, রবি, রিপন চলে আসে ইরাদের রুম। ওদের এভাবে দেখে ওরা তো কিছুটা ভয় পায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? একা একা ভালো লাগছে না বলে চলে এসেছি গল্প করতে। তোরা একা হইলি কেমনে? সেটাই তো কথা, তোরা তিনজন নিজেদের মধ্যে কথা বলে তো তোরা দিনটা পার করে দিতে পারিস। আচ্ছা যাক গে, এখন বল কি কাজে এসেছিস? চল আমরা সবাই ছাদে বা রুমে বসে আড্ডা দিই। কোনো দরকার নেই, স্যার যদি দেখে তাহলে তোর কোনো রক্ষে নেই। তাছাড়া তোরা তোদের রুমে যা তো এখন। দেখিরা, আমরা তো আড্ডা দিতে এসেছি। ঠিক আছে, চল আমরা ছাদে যাই। ওরা ছাদে আসে। এদিকে আকাশ আর ঈশা তো রুমে, কিন্তু একটা কাজের কারণে আকাশকে এখন যেতে হবে। সেজন্য ঈশাকে বলে রুম থেকে বেরিয়ে পড়ে। হোটেল থেকে বের হওয়ার সময় কারোর সাথে আকাশের ধাক্কা লাগে। সরি ভাই, আমি দেখতে পারিনি। দেখতে পাসনি মানে কি? তোদের মতো খ্যাত লোককে কেন যে এই হোটেলে উঠতে দেয় বুঝি না আমি। বললাম তো সরি, তাছাড়া আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিস আর যাই করিস, দিলি তো আমার শার্টটা নোংরা করে। বললাম তো সরি। তুই সরি বললেই কি এটা ঠিক হয়ে যাবে? কোথায় তুমি? আমি তো হোটেলে চলে এসেছি। ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলে সে কোথায় আছে। সেজন্য আরব কল কেটে দিয়ে সেদিকে যেতে থাকে। এইদিকে কি ব্যাপার, কার সাথে কথা বলছিস? আছে একজন ব্যক্তি। তা সে কি এখানে থাকে নাকি? এখানে থাকে না, তবে আজকে এখানে আসবে। তা পরিচয় করিয়ে দিবি তো? দিব। কে আসছে রে ইরা? ওরা দুজনে একই সাথে কথা বলে ওঠে। এই তো আমার কাজিন আসবে। পরিচয় করিয়ে দিস তো আমাদের সাথে। আসতেছে, আসলে পরিচয় করিয়ে দিব। তার দোস্ত দেখতে কেমন রে? যখন দেখা হবে দেখে নিবি ও কেমন। কখন আসবে? আমার যা তর্স হইছে না। আরে 3 মিনিট অপেক্ষা কর, দেখতে পারবি। এইদিকে আরব চলে আসে ইরার কাছে। বাকিরা তো হাঁ করে তাকিয়ে আছে। এইদিকে রকি, রনি আর রিপন তো বুঝতে পারছে না কিছুই। আরব আসতে ইরা এসে আরবকে জড়িয়ে ধরে। কেমন আছো তুমি? আরে তোমাকে ছাড়া আমি ভালো থাকি কি করে? এই জন্য এত লেট করলে আসতে? তা এত লেট করলাম কোথায়? মাত্র একদিন লেট হয়েছে। তোমার সাথে পরিচয় করিয়ে দেই, আমার বান্ধবীদের সাথে। এই হচ্ছে মোমো আর ও হচ্ছে বেবি। আরব একে একে ওদের সাথে পরিচয় হয়ে নেয়। এই বাকি তিনজনকে দেখে প্রশ্ন করে, আচ্ছা এরা ওরা কারা? তোমাদের থেকে একটু দূরে কিছু কি হয়েছে? আরে না, ওরা আমার সাথেই পড়ে। ওহ, তাই বলো। তা ইরা, তোদের মধ্যে সম্পর্ক কি? এরা এবার এমন কিছু বলে যা ওরা শুনে অবাক হয়, কিন্তু সেই কথাটা আপনারা আরও পরে জানতে পারবেন। এখন চলুন আমরা বাকি দিকটা দেখি, কেননা ওরা নিজেদের মতো করে গল্প বলতে থাকুক, ততক্ষণে আমরা অন্যদিকে যাই। এদিকে একটু পরে আকাশ একটু বাইরে আসে। ওখানে ওই লোকগুলোর কাছে আসে। ওরা দেখা মাত্রই কাছে চলে আসে, এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার স্যার, আপনি এখানে কেন? কিছু কি হয়েছে স্যার? তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? এই ছবিটা দেখো, আর এই ছবিতে থাকে ব্যক্তি যেন কয়েক মাস হসপিটালে থাকে। সে ব্যবস্থা করো। চিন্তা করবেন না, হয়ে যাবে। তো করো। বস, আপনি তো চাইলেই নিজেই ওই ছেলেকে মেরে ফেলতে পারেন, তাহলে সেখানে আমাদের কেন ডেকেছেন? বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোমাদের যা বলেছি তা তোমরা করো। ওকে স্যার। এইদিকে তো ওরা নিজেদের কাজ শেষ করতে থাকে। অন্যদিকে তোমাদের যে একটা কাজ করতে দিলাম তার কাজ কতটুকু হয়েছে? জি স্যার, আমরা অনেকটাই এগিয়েছি। এখন কিছু আরও তথ্য পেলেই আমরা কাজ করা শুরু করে দিতে পারবো। তাহলে তোমাদের হাতে যে এই কাজগুলো দিয়েছি ওদের সাথে যোগাযোগ করো আর দেখো ওরা কি বলে। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানাচ্ছি। অন্য
অন্যদিকে পুলিশ অফিসার তানু আর আবিকে ডেকে পাঠায়। ওরা দুজনেই ডিসির সামনে বসে আছে। আপনাদের দুজনকে এখানে ডেকে আনার কিছু কারণ আছে। জানি আমি। কি জানো? সেটাই তো, আমি তো নিজেই কিছু জানি না। তাবির, তুমি কি জানো? তা আমাদের এক এক করে বলো। আবি সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ডিসি তো অবাক হয়, সাথে তানুও। কেননা আবি যত কিছু নাম নিয়েছে আর কিভাবে কি করতে হবে তা তো তানু কখনোই জানতে পারেনি। তা তুমি মনে হচ্ছে তোমার এখানের বস? জি না স্যার, আমার উপরে আরও একজন আছে বস। তা একদিন তাকে নিয়ে আসো এখানে। সেটাই তো ভালো হবে, এতে ওনার থেকে কিছু আমরা শিখতেও পারবো। তাবির, তোমার স্যার এখন কোথায় আর উনি কি করে এখন? আমার স্যার কোথায় আছে তা তো আমি নিজেও জানি না। এটা কেমন কথা? সত্যি বলছি, এবং কি উনি দেখতে কেমন আমি সেটাও জানি না। তা কত বছর ধরে কাজ করো তোমার স্যারের সাথে? এই তো 3 বছর ধরে। কি, 3 বছর ধরে কাজ করো আর বলছো এখনো ওনাকে দেখোনি? এটা কিভাবে বিশ্বাস করব? আপনি বিশ্বাস করলেও কিছু এসে যায় না, কারণ উনি কোনো অপরাধ করেননি। তাছাড়া উনি সরকারের হয়ে কাজ করে, সেজন্য আপনি চাইলে ওনার কোনো ক্ষতি তো দূরের কথা, ওনার কাছেও যেতে পারবেন না। কি বলেন, এত পাওয়ারফুল লোক উনি? জি, এতটাই পাওয়ারফুল। তাহলে স্যার এখন কি করা যায়? আবির, তুমি তাহলে তোমার স্যারকে বললো কি করা যায়, তা আগে ঠিক করো, বাকিটা পরে দেখছি। ওকে স্যার। এদিকে তানু আবিরের থেকে ওর নাম্বারটা নিয়ে নেয়। অন্যদিকে ওরা তো গল্প করেই চলেছে। ততক্ষণে আকাশও হোটেলে চলে আসে। এদিকে স্যার ওদের কাউকে রুমে না পেয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে উনি চলে আসে ছাদে। ওখানে ওদের দেখতে পায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আর আকাশ, ঈশা ওরা কোথায়? ইরা, এই আকাশ আর ঈশাকে? ওরা দুজনেই আপন ভাই বোন। ওরা কি তোমাদের সাথে এসেছে? কেন? না, এমনিতে। কিন্তু তুমি কে? তুমি তো আমাদের সাথে আসোনি পিকনিকে। জি, আমি এখানেই থাকি। আর আমি তো ইরার। বাকিটা বলার আগেই ইরা ইশারা করে আরবকে চুপ থাকতে বলে। এইদিকে স্যার দ্বিতীয়বার জিজ্ঞেস করাতে অন্য কিছু বলে দেয়। সে যাক গিয়ে, আমরা এখন সমুদ্রের ধারে যাব, তোমরা তৈরি হয়ে নাও। স্যার একটা কথা বলবো কি? কি কথা? আমাদের সাথে আরফ কি আসতে পারবে? ও কেন আসবে? আসলে কি ক্ষতি হবে? ক্ষতি না, ওপর তোমরা অনেকগুলো মেয়ে, তার ভেতর একটা অপরিচিত ছেলে, সেজন্য বললাম। স্যার, আমাদের কোনো সমস্যা নেই, আপনি ওনাকে নিতে পারেন। কিন্তু তোমাদের সমস্যা না থাকুক, যদি ঈশা রাজি না হয়। স্যার, ঈশার রাজির সাথে ওর কি সম্পর্ক বলেন? তাছাড়া ঈশা যে ওর ভাইকে নিয়ে এসেছে, কই আমরা তো তখন কিছু বলিনি। ওই ভাই এসেছে কলেজের পারমিশন নিয়ে। তাছাড়া স্যার আমরা সবাই রাজি, শুধু ওদের দুজনের জন্য ওকে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কেননা ও তো সারাক্ষণ আর থাকবে না। যখন আমরা ঘুরবো তখন আমাদের সাথে ঘুরবে, এর বাইরেও নিজের বাসায় থাকবে। স্যার উনি আমাদের সাথে আসুক। বাকিরাও রাজি হয়ে যায়। এতে স্যার নিজেও রাজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা রুমে এসে তৈরি হয়ে নাও। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা সবাই আসতেছি। ওরা তো চলে যায়। এদিকে ওরা সবাই মিলে সমুদ্রের ধারে আসে। ওখানে মোটামুটি ঘুরতে থাকে। এইদিকে রকি, রবি আর রিপন যা ভেবেছিল তা ঠিক উল্টো হচ্ছে। ভেবেছিলাম আর কি হচ্ছে কি এখন। কেন দোস্ত, কিছু হয়েছে? ভেবেছিলাম এটার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করব আর তোরা করবি বাকি দুইটার সাথে, কিন্তু এই শালার বেটা এসে সব কিছু নষ্ট করে দিল। মামা, তাহলে ওই বেটাকে সাইজ করি, চল। কি রে ইরা, কি করে? ওই শালার বেডি দেখেছিস? মার একটাও নিচে পড়বে না। ওরা যখন পানিতে নামবে তখন ওই বেটাকে পানিতে ডুবাতে চেষ্টা করব, যেন শালার শিক্ষা হয়। ঠিক আছে, চল তাহলে। ওরা এরপর বাকিরা পানিতে নামে। ওরা তো নিজেদের মতো করে নামতে থাকে পানিতে। এইদিকে আরবকে দেখো, আকাশ কোনো কথা বলছে না, কেননা আকাশ ভালো করে জানে আরবের পরিচয়। কিভাবে জানলো তা পরেও জানতে পারবেন আপনারা। এখন চলুন ওদের কাহিনী দেখতে থাকি। ওরা একে একে পারতে থাকে এক একজনকে। কিছুক্ষণ পরে রকি ওদের কাজ করতে এসেও ব্যর্থ হয়। এইদিকে আরাফের সাথে শুরু হয় আকাশের ঝামেলা।
তোর সাহস কি করে হয় আমার শরীরে এসে টাচ করার? ঢেউয়ের কারণে উল্টো আমার সাথে এসে ধাক্কা খেয়ে দোষ কেন আমাকে দিচ্ছেন? আরাফ হচ্ছেটা কি? আরে, এর মতো ফকিরের বাচ্চা এসে আমার সাথে ধাক্কা খেলো, আর তুমি উল্টো ওর হয়ে কথা বলছো? এই যে মিস্টার, মুখ সামলে কথা বলবেন আমার ভাইয়ের সাথে। চুপ থাকতে বলেছি আরাফ আমি তোমাকে। আর ঈশা, ওর ব্যবহারের জন্য আমি তোর কাছে লজ্জিত। ইরা, কি বলছো তুমি? ওদের মতো লোকের কাছে তুমি কেন লজ্জিত হবে? আর তাছাড়া এই ছেলেকে তো আমি দেখে নেব। ঠিক আছে, আমিও দেখব তুই কি করতে পারিস। এটা আমার শহর, আমি চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু এখানে আমি কিছু বলবো না। এইদিকে ঝগড়ার মধ্যে ওদের কাজ তো শেষ হয়। এইদিকে ওরা এখান থেকে চলে আসে। রাতের বেলায় আকাশ হোটেল থেকে বের হলে আরব কিছু ছেলে দিয়ে আকাশকে উঠিয়ে নেয়, কিন্তু ওরা জানে না ওরা কাকে উঠিয়েছে, মানে ওরা যাকে উঠিয়েছে তার সম্পর্কে কিছুই জানে না। এদিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সামনে আরব এসে বসে। কিরে, এখন দেখ কেমন লাগে? তখন তো ভালোই হিরোগিরি দেখিয়েছিলি আমাকে, এখন কি করবি এটা বল। আমাকে এখানে কেন উঠিয়ে আনা হয়েছে? তুই কি আসলেই বলদ, নাকি বলদের অভিনয় করছিস? তা তোর কি মনে হয়? আমার মুখে মুখে তর্ক করছিস? করছি। তোকে আজকে কে বাঁচাবে? আমাকে বাঁচানোর জন্য কেউ না থাকলেও আমি নিজেই যথেষ্ট নিজেকে বাঁচানোর জন্য। ও, তাই নাকি? বিশেষ না হলে বাঁধন খুলে দে, তারপর বোঝাবো। ঠিক আছে, খুলে দিলাম তোর বাঁধন, এবার দেখি কি কি করতে পারিস তুই। স্যার, যদি সত্যি সত্যি ওর তোমরা কি পাগল হয়ে গিয়েছো নাকি? ওর দিকে তাকিয়ে দেখেছো কি অবস্থা ওর? আর ও কি না মারবে নাকি আমাদের? তারপর ও বিড়াল, ও মাঝে মাঝে বাঘকে হারিয়ে ফেলে। এমন কিছু হবে না, যাও ওর বাঁধন খুলে দাও। ওরা বাঁধন খুলে দিলে ওখানে থাকা বাকিদের মারতে থাকে। 1 মিনিটে ওদের সবাইকে শুইয়ে দেয়। এইদিকে আরব তো বুঝতে পারছে না এখানে আসলে কি হয়েছে এই 1 মিনিটে, কেননা সব কিছু যেন দুঃস্বপ্ন দেখলো। এরপর আরবকে একটা ঘুষি মারে, এতে ওর ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। বাহ, ভালোই তো, তোকে দেখে বোঝা যায় না তোর শরীরে এত শক্তি আছে। তা এখন কি দাঁড়িয়ে থাকবি নাকি বাকি মারামারি শেষ করবে? তাছাড়া তোর মতো ইঁদুর কখনো বাঘের সাথে লড়তে আসবি না। আরপর আগে তো আরও বেশি আতঙ্কিত হয়ে ওঠে, আর তার উপর আকাশের এমন গর্জনে কি বলবে বুঝতে পারছে না। কোনো কিছু ভাবার আগে আরবকে মারতে থাকে। অনেক মারামারির পর ওকে আবারও হসপিটালে নিয়ে আসে। ডক্টর, ওকে ঠিক করে তোলেন। কে মেরেছে নাকে? আমি মেরেছি। এতে তো ডক্টর আরও অবাক হয়। কি, মেরে আবার হসপিটালে ভর্তি করে দিয়েছেন? কারণ ও মারা গেলে আমার লস হবে, সেজন্য ওকে বাঁচিয়ে রাখতে হবে। তবে সুস্থ হতে 3 মাস লেগে যাবে সময়, ততদিনে কাজ আছে বোন। এখন ওখান থেকে চলে আসে। এইদিকে ডক্টর তো চিকিৎসা করতে থাকে। অন্যদিকে ইরা আরবকে কল দিয়েও কাজ হচ্ছে না, কেননা আরবের ফোন বারবার বন্ধ আসছে। সেজন্য ইরা একটু বেশি চিন্তিত। তা দেখে কি ব্যাপার, তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? সেটাই তো, তুই এত চিন্তায় তো কেন বল তো? আসলে আরাফকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে মোবাইলে কল যাচ্ছে না। হয়তো চার্জ নেই, তার উপর এখন তো সকাল, ঘুম থেকে উঠে চার্জ না ফেলে চার্জ ঠিকই দেবে। আমি তো অন্য কিছু নিয়ে চিন্তিত। কি সেটা? সমুদ্রের আকাশের সাথে আরাফের যে ঝগড়া হয়েছিল সেটা নিয়ে আমি চিন্তিত। আচ্ছা, তুই কি বোঝাতে চাইছিস একটু বল তো? আমার মনে হচ্ছে আকাশ কিছু একটা করেছে। ইরার কথা শুনে ওরা তো হাসতে থাকে, কেননা ইরা এরকম একটা কথা শুনে ওরা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। একদম হাসবি না। এমন কথা বললি, তুই না হেসে কি থাকতে পারি? আসলে সত্যি কথা বলতে, তোরা তো আকাশকে চিনিস না, সেজন্য এরকম কথা বলছিস। আসলে তোর মাথাটা গেছে। কোথায় আরাফ আর কোথায় ঈশার ভাই আকাশ? আরাফের কাছে তো আকাশ তেমন কিছুই না। আচ্ছা যাক গে, আমাদের তো আজকে ফিরে যেতে হবে বাড়িতে। হ্যাঁ রে, কত মজা করলাম, আবার ফিরে গেল সেই ঘুরে ফিরে পড়াশোনা আর পড়াশোনা। বিয়ে করে নে, তাহলে আর পড়াশোনার চাপ থাকবে না মাথায়, আর নাই পড়তে হবে। তোরা বিয়ে করলে করে নে,
কিন্তু আমি এত তাড়াতাড়ি পারবো না বিয়ে করতে। তা তোর ইচ্ছে। এখন চল আমরা সবটা গুছিয়ে নিই। ওরা তো সবটা গুছিয়ে নেয় আর রওনা দেয়, কিন্তু আকাশ থেকে যায়। কিন্তু কেন থেকেছে তা আপনারা জানতে পারবেন আরও পরে। এখন আপাতত বাকিদের যেতে দিন, ওরা যাওয়ার পরে বাকিটা বলবো। ভাইয়া তুই থেকে কেন যাবি? তাছাড়া তুই এই শহরে থেকে কি করবি? ও তুই বুঝবি না, তুই সাবধানে যাবি, বাসে পৌঁছে আমাকে জানবি। ঠিক আছে ভাইয়া। ওরা তো সবাই চলে যায়। এইদিকে আকাশ কিছু কাজের জন্য থেকে যায়, যা আপনারা জানতে পারবেন একটু পরে। বস, আমাদের সাথে একটু কথা বলা যাবে কি? কি কথা? বস, আমার একটু তথ্য লাগতো। কি তথ্য? তাড়াতাড়ি বলো। স্যার, আমাকে ফাইল দেওয়া যাবে কি? কিসের ফাইল? ডেভিল এরপর এমন কিছু বলে যা শুনে একে তো অনেক রেগে যায়। তোদের সাহস কি করে হয় আমাকে এরকম একটা প্রস্তাব দেওয়ার? দেখুন, আমি ওর জন্য অনেক ডলার দিব তো। তুই ডলার দিস আর অন্য কিছু দিস, এতে আমার কোনো কিছু যায় আসে না, তবে নিজেদের দেশের কাছে বেইমানি করবো না। তুই কি জানিস ওর জন্য তোকে আমি কি করতে পারি? তুই আমার কিছুই করতে পারবি না, উল্টো আমি চাইলে তোর জীবন ধ্বংস করে দিতে পারবো। তুই আমাকে তো মারতে পারবি, কিন্তু আমি উপরে যে আছে তার দেখা তো তুই কখনো পাবি না। আচ্ছা, যা গিয়ে আমি যা বলেছি ভেবে দেখিস, রাজি থাকলে জানাবেন। সেটা কখনো পূরণ হবে না। তবে একটা কথা, অন্য কাউকে দিয়ে এই কাজ যদি করেছিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই না করলে আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। তোর কি মনে হয় যে কাজ আমি করব না সে কাজ অন্য কেউ করে দেবে? সেটা ভাবলি কি করে? আমি তো খোঁজ লাগাবো কিভাবে কি করা যায়। তোর সে স্বপ্ন আমি পূরণ করতে দেব না। আমিও দেখে নিব। এইদিকে একে কল দেয় আবিকে। আবির কল পেয়ে, জি স্যার, বলেন। তোমার সাথে কিছু কথা আছে, তা ভালো করে শোনো। তবে একটা কথা, এই কাজ যেন অন্য কেউ না করে, তবে একজন করতে পারে, সেজন্য তার সাথে যোগাযোগ করো। চিন্তা করবেন না, আমি যোগাযোগ করতেছি। তবে ওরা তো ডলার ফেলে লোভ সামলাতেও না পারে। সেজন্য ওদের আমার কথা বলবি। ঠিক আছে, তাই হবে। একে সাথে কথা বলা হলে আবির এভাবে তানুকে কল দেয়। কল পেয়ে তানুর সাথে সবটা বলতে থাকে। কিন্তু আমার ম্যাম যদি পরে রাজি হয়ে যায়? সেজন্য ওনাকে বোঝাও। আমার মনে হয় না উনি রাজি হবে। দেখুন, আমরা দুজনে সরকারি লোক, সেজন্য দেশের সাথে কিভাবে এরকম বেইমানি করব বলতে পারেন? আমি তাহলে কথা বলে দেখি। আবিরের সাথে কথা শেষ হলে তানু কল দেয় নীলাশাকে। কি হয়েছে? কল দিয়েছো কেন? তারপর তানু সবটা বলে। সবটা শোনার পরে, দেখো, আমরা এখানে অনেক ভালো অঙ্কের ডলার পাবো যদি এই কাজটা করে দিই। কিন্তু একে বলল আপনার সে স্বপ্ন উনি কখনো পূরণ করতে দেবে না। আমি যে হার মানবো না। তাছাড়া একবার যদি ওই কাজটা সরকারকে ফাঁকি দিয়ে করে ফেলতে পারি, তাহলে আর আমাকে সরকারি জব করতে হবে না। সারা জীবন আমরা পায়ের উপর পা তুলে খেয়ে যেতে পারবো। কিন্তু ম্যাডাম, ওই একে যদি আমাদের পিছনে আবার লাগে, তাহলে ভেবে দেখেন আমাদের কি হবে। সেটাই তো এখন বড় সমস্যা। ওই একে যদি আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাহলে তো কিছু একটা ওর ব্যবস্থা করতে হবে। এইদিকে এরা তো কথা বলে যাচ্ছে, অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এদিকে ঈশা তো বাড়ি পৌঁছে যায়। বাড়িতে আসতেই, ঈশা, তোর ভাই কোথায়? আম্মু, ভাইয়া তো ওখানে থেকে গেছে। কি, তোর ভাই ওখানে থেকে গেছে? কিন্তু কেন? তাছাড়া তোর ভাই যে হারের বলদ, সে হারের ওর তো অবস্থা শেষ হয়ে যাবে। না জানি কোন বিপদে পড়েছে। আম্মু চিন্তা করো না, কিছু হবে না ভাইয়ার। এদিকে এরা তো নিজের পোশাক চেঞ্জ করে পাশে আসে। তখন ওর মা বলে ওঠে, কিরে মা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আম্মু, আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, পিকনিকে তোকে নিয়ে ওরা হাসাহাসি করেনি তো? আম্মু, আমাকে নিয়ে কেন হাসবে? এই যে তোর পোশাক দেখে। না আম্মু, তেমন কিছু বলেনি কেউ। তা এখন আমাকে খেতে দাও। কে এসেছে? আব্বু, আমি এসেছি। তা তোর পিকনিক কেমন হলো? এই তো আব্বু, অনেক ভালো। আমরা অনেক জায়গায় ঘুরেছি আর অনেক আনন্দ করেছি। তা তোদের ছবি তো দেখা। কিসের ছবি আব্বু?
আরে তোরা যে পিকনিকে গেলি, তোদের সাথে কি কি আসলো, কোথায় কোথায় এলি, সেখানকার ছবি তো দেখাবি। এই রে, ছবি দেখলে তো বাবা মা দুজনেই মাঝে বুঝে যাবে আমি বাইরে কীরকম থাকি। কোনোভাবেই বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না। কোনোভাবে আমাকে এটা থেকে বাবা মায়ের মনোযোগ সরাতে হবে। কিরে মা, চুপ করে আছিস কেন? না আব্বু, আসলে ওখানে এসে আমার সাথে আরাফের দেখা হয়। কি বলিস? আরাপ আসবে কোথা থেকে? আমি ওকে কল দিয়ে আনিয়েছি। তাহলে তো ওর সাথে ভালোই মজা করতে পারতি। তার পারলাম কই। কোনো কি হয়েছে? এরপর ইরা কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা, আমি কি ওর বাবা মার সাথে কথা বলবো? না আব্বু, কোনো কিছু হয়েছে? তুমি কিন্তু ভালো করে জানো, সেজন্য এই নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি রুমে গেলাম। ইরা তো চলে যায়। এদিকে আকাশ তো এখনো ওর কাজ করে চলেছে। ওখান থেকে ফেরার পথে তোরা ওই ছেলেটার হাত পা বেঁধে ফেল। কোন ছেলেটার? ওই ছেলেটা জঙ্গলে যার সাথে দেখা হয়েছে। কিন্তু বস, উনি তো অনেক পাওয়ারফুল। তা তোমাদের ভাবতে হবে না, তোমাদের যা বলেছি তা করো। ঠিক আছে বস। ওরা আর কি করবে? ডেভিলের কথা মতো 20 জন লোক আর 4টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আকাশ গাড়ি চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখনই খেয়াল করে কয়েকটা গাড়ি ওকে ফলো করতেছে। কি ব্যাপার, ওরা কি আমাকে ফলো করেছে নাকি অন্য কোনো কিছু আছে? যাক গিয়ে আগে দেখি ওরা কি সত্যি আমাকে ফলো করতেছে নাকি অন্য কোনো কারণ। সেজন্য এক একবার এক এক দিকে যাচ্ছে। সে গাড়িগুলো ওর পিছনে পিছনে যেতে থাকে। তার মানে যা ভেবেছিলাম তাই, ওরা আমাকেই ফলো করছে। আর 20 কিলোমিটার দূরেই তো জঙ্গল, তাহলে কি ওরা জঙ্গলে অপেক্ষা করছে আমার জন্য? কিন্তু ওদের তো সেই স্বপ্নে আমি পূরণ হতে দেব না। এই বলে মোবাইলটা বের করে আর কাউকে কল দেয়। আমি যা বলতেছি তা মন দিয়ে শোনো। এরপর কাউকে কল দিয়ে কিছু তো বলতে থাকে। এইদিকে প্রায় 15 কিলোমিটার চলে আসে। এরপর সামনে একটা বড় টানেল, আর টানেলটা শেষ হলে শুরু হবে জঙ্গল। আর এই জঙ্গলটার মধ্যে 7 থেকে 8 মিনিট লেগে যাবে পার হতে। ততক্ষণে ডেভিলের লোকগুলো ডেভিলকে কল দেয়। বস, আর একটু পরেই জঙ্গল। জঙ্গল শুরু হতেই তোরা একটি এয়ার অ্যাটাক করবি। কিন্তু বস, আশেপাশে গাড়ির ক্ষতি হইলে? তা নিয়ে তোদের ভাবতে হবে না, তোদের যা বলেছি তা কর। কল দেওয়ার মধ্যেই শুরু হয় জঙ্গল। আর জঙ্গলে গাড়ি ঢুকতেই ওরা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। তাও ওরা সেদিকে তেমন একটা মনোযোগ দেয়নি, কেননা হেলিকপ্টার যেতেই পারে। কিন্তু আশ্চর্যভাবে হেলিকপ্টার থেকে বোমা পড়তে থাকে। আর এতে ওদের 2টা গাড়ি ধ্বংস হয়ে যায়। আর বাকি গাড়িগুলো অফ করে দেয়। সাথে এখানে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে। ততক্ষণে আকাশ অনেকটা দূরে চলে আসে। একে একে হেলিকপ্টার থেকে আর্মি লোক দড়ি দিয়ে নামতে থাকে নিচে। তা দেখে ওরা পালাতে থাকে জঙ্গলের ভিতরে। তখনই ডেভিল কল দেয়। কি রে, আকাশ কি মরেছে? আকাশ তো মরেনি, কিন্তু একটু পরে আমরাই মরে যাব। কেন, কি হয়েছে? তোরা কি ওকে মারছিস? বস, ওকে মারবো কি করে? উল্টো আর্মির লোক হেলিকপ্টার দিয়ে এসে আমাদের মারার জন্য। ওরা কেন মরবে তোদের? বস, ওরা কি বলে মারবে নাকি? যে ভাবে হোক ওখান থেকে বেঁচে ফিরে আয়, বাকিটা পরে দেখব। বেঁচে ফেরার কোনো উপায় নেই। আমরা তো বুঝতেই পারছি না কি করব। যেভাবে হোক তোমরা বেঁচে ফিরে আসো। তাছাড়া তোমাদের পিছনে পুলিশ না এসে আর্মি এসেছে, কিন্তু কেন? বস, বেঁচে থাকলে দেখা হবে কোনো একটা সময়। এই বলে কল কেটে দেয়। এদিকে ওই জঙ্গলে গুলির শব্দ আর আগুন ছাড়া কিছুই নেই। অন্যদিকে আকাশ এয়ারপোর্টে এসে প্লেনে বসে পড়ে। অন্যদিকে এই ঘটনা পুলিশের লোক জেনে যায়। কি বলছো কি তুমি? জি স্যার, আমি সত্যি বলছি। কিন্তু এটা কি করে সম্ভব? কোনটা স্যার? আর্মি লোক কেন সরাসরি এরকম মিশনে যাব, তাও ওদের মতো সামান্য কিছু মাফিয়ার জন্য? তা তো জানি না আমরা, তবে ডিসি স্যার নিজে জানিয়েছে। তাহলে তো ওখানে এসে দেখতেই হবে। জি স্যার, আমি কি গাড়ি বের করতে বলবো? হ্যাঁ, তবে 4 গাড়ি নিয়ে চলো।
ওরা যেতে থাকে। এইদিকে অন্যদিকে আকাশ ততক্ষণে কিছু নিউজ পায় ওখান থেকে। তবে নিউজ শুনে খুশি হয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে মোটামুটি 19 জনের লাশ খুঁজে পায়। তবে পুরো জঙ্গলের অবস্থা দেখে ওনাদের বুঝতে বাকি রইল না যে এখানে যে অনেক কিছু হয়েছে তা ওরা দেখি বুঝে যায়। এইভাবে কেউ কাউকে মারতে পারে? স্যার আপনি তো জানেন আর্মি লোক যখন মেরেছে তখন ওরা কি ছেড়ে দিবে নাকি? কিন্তু এখানে আরেকজন কোথায়? এখানে তো আরেকজন থাকার কথা। হয়তো একজন পালিয়ে গেছে। হতেও পারে, কিন্তু এখন ওকে যদি হাতের কাছে পাই তাহলে এখানে থাকা সব কিছুই বুঝে নিতে পারবো। কিন্তু ওকে খুঁজবো কোথায়? ওখানে থাকা প্রত্যেকটা হসপিটালে ওই লোকটার খোঁজ করো। কোনো না কোনো হসপিটালে তো ওকে খুঁজে পাবেই। আমি তাহলে কিছু পুলিশ নিয়ে যাব কি? দাঁড়াও, আমিও আসতেছি তোমার সাথে। ওরা চলে আসে হসপিটালের ওখানে। রিসেপশনে কথা বলে জানতে পারি একজন লোক এসেছে, আর তাই ওই ডক্টরের কাছে যাই। ডক্টর, গতকাল একজন লোক এসেছে, ওই লোকটা কোথায়? উনি এখন মোটামুটি সুস্থ, কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। এটা আবার কেমন কথা? দেখুন, সুস্থ বলতে এখন ঠিক আছে, কিন্তু 2 থেকে 3 দিনের বেশি বাঁচবে না। পারেন, তবে বেশি প্রশ্ন করা যাবে না। আপনি সাথে থাকতে পারবেন? আমি কেন থাকবো? বাহরে, যদি কোনো কারণে মারা যায় তখন তো আবার সব দোষ আমাদের দিবেন, সেজন্য পাশে থাকলেই হবে। ঠিক আছে, চলুন। ওরা লোকটার কাছে যায়। লোকটা তো ভয় পায়। তারপর ওই লোকটাকে জিজ্ঞেস করে, ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। কি প্রশ্ন? আর্মি লোক কেন তোমাদের উপর হামলা করেছে আর তোমাদের একেবারে কেন মেরে ফেলেছে? দেখুন, ওনারা আমাদের উপর কেন হামলা করেছে তা আমরা জানি না। কোনো কারণ ছাড়াই তোমাদের মারবে? এইরকম তো হওয়ার কথা না। তা তো আমরা জানি না, তবে কি? এরপর লোকটা এমন কিছু বলে যা শুনে পুলিশ তো আশ্চর্য হয়ে যায়। আর ততক্ষণে ভয় লোকটা মারাও যায়। এবার আপনারা আবার জানতে চান না লোকটা কি বলেছিল? কেননা লোকটা তো মারাই গেল, সেজন্য আর মরা মানুষ কি করে বলবে? তাছাড়া যাও বলেছে পুলিশকে বলেছে। যদি কারোর এখন জানার ইচ্ছে থাকে তাহলে পুলিশ অফিসার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। আর যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে পরে সবটা জানতে পারবেন। এখন শুধু আপনারা এটা বোঝার চেষ্টা করুন গল্পটার মূল কাহিনী কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সবটা তো শুনলে তোমরা। জি স্যার, এখন তাহলে বাকি কাজ করব কি করে? এয়ারপোর্টও তো এসে কোনো কাজ হবে না, সেজন্যই কিছু বলার নেই। যা হয়েছে হয়ে যেতে দাও। যেহেতু এখানে সরাসরি আর্মি লোক আছে সেহেতু এই কেস এখানেই শেষ। কিন্তু বড় স্যারকে কি জবাব দিবেন? ওনাকে যা বলার আমি বলে দিব, তোমাদের এই নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, বডি কি আপনারা নিয়ে যাবেন নাকি আমরা? বডি নিয়ে আমাদের কোনো কাজ হবে না। আচ্ছা, ধন্যবাদ ডক্টর সাহায্য করার জন্য। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। চলি তাহলে। এই দিকটা তো মোটামুটি একটু সামলে নেওয়া গেল। এখন দেখি আকাশ যে ওর দেশে ফিরেছে, ওখানে ওর সাথে কি হচ্ছে তা শুনে আসি। তবে একটা কথা, আপনারা আবার আরবকে ভুলে যায় না, কেননা আরবের কাহিনী শেষ পর্বে অথবা সিজনের 2 এর মধ্যে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কিছু শুনতে থাকেন। বাড়িতে আসার পরে আকাশ, কোথায় ছিলে এতগুলো দিন? আব্বু, এতদিন কোথায়? মাত্র তো 2 দিন হলো। তুই যে বলদ, ওখানে একা একা ছিলিস কিভাবে? সবটা জেনে কি করবে? তাছাড়া আমি আমার জগতে ভালো আছি। ওই জগতে তুমি 1 মিনিটও টিকতে পারবে না। ও তাই নাকি? তা কোন জগৎ শুনি? ওই জগতের কাহিনী পরে বলবো, বা জানতে পারবে কিছু মাস পরে। এখন আমাকে খেতে দাও, খেতে পেয়েছে আমার। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি ততক্ষণে। ও তো ফ্রেশ হতে চলে যায়। এইদিকে আকাশ তো ফ্রেশ হয়ে নিজের মতো খেতে থাকে। খাওয়া শেষ করে রুমে আসে রাতের বেলায়। স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? নীলা স্যার তো আমাদের কথা শুনবে বলে মনে হচ্ছে না।
নীলেশা, মেয়েটাকে আপনি কি সত্যি চেনেন না? আমি চিনব কি করে? সেটাও তো কথা। তাছাড়া আপনার সাথে তো ওনার যোগাযোগও হয়নি। যোগাযোগ না হলে চিনব কি করে? তাছাড়া তোমার সাথে যোগাযোগ হয় কি করে? আমার সাথে তো থানায় হয় দেখা। থানায় কেন? ওই যে ওই কেসের ব্যাপারে। এরপর সবটা বলতে থাকি। সবটা শোনার পর মোটামুটি অনেক কিছুই বুঝতে পারে। ঠিক আছে, আমরা তাহলে দেখে নেব ওরা কিভাবে কি করে। আপনি কি ওদের নামে মামলা করবেন নাকি? মামলা করলে প্রমাণ লাগবে, আর প্রমাণ তো নেই আমাদের কাছে, সেজন্য কোনো কিছু বলার দরকার নেই। এখন শুধু সময়ের অপেক্ষায়। ঠিক আছে বস। এদিকে ঈশা আকাশের রুমে এসে দেখে আকাশ কারোর সাথে ফোনে কথা বলছে। সেজন্য আড়াল থেকে শোনার চেষ্টা করে, কিন্তু আকাশ কোন ভাষায় কথা বলছে তা ঈশা বুঝে উঠতে পারে না। সেজন্য রুমে এসেই, ভাইয়া, তুই এত রাতে কার সাথে কথা বলছিস? তাও এটা কোন দেশের ভাষা বলতো? আমি যার সাথে বলি না কেন, তুই কিছু বুঝিসনি তো? বুঝবো কি করে? যে ভাষায় কথা বললি, কাউকে গালাগাল করলি নাকি তার প্রশংসা করলি, সেটাই আমি বুঝতে পারি না। তাহলে কথা বলবো কি করে বল? কথাটা বলতে বলতে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। যাক, ভালো, কোনো কিছু বুঝতে পারিনি। ওই ভাইয়া, কি ভাবছিস তুই? কোনো কিছু না তো। তা এখানে কেন আসলি? আমার জন্য কি কি এনেছিস? তোর জন্য আনবো মানে? তুই তো আসার সময় নিয়ে এসেছিস। আমি তো এনেছি, তা তুই তো কিছু নিয়ে আসতে পারবি। কাল সকালে তো আমি ব্যস্ত থাকবো, পরে নিয়ে গেলে কি হয় না? তুই কি জানিস কত কি মিথ্যে কথা বলে বাবা মাকে? আমি ম্যানেজ করেছি। কি বলিস? এত কিছু কবে হলো? গত 2 দিন হলো। কিন্তু এখন এটা বল, তুই আমাদের সাথে না এসে তুই থেকে কেন গেলি? সবটা জেনে তোর কাজ নেই। আচ্ছা, সকালে নিয়ে যাব। সকালে ঈশাকে নিয়ে বের হয়। এইদিকে এরাও বের হবে শপিং করতে। তখন ইরার মা এসে, কোথায় যাচ্ছিস তুই? আমি তো যাব শপিং করতে। তুই তো এমনিতেই যা পড়িস, এইগুলো পরে তো আর বাইরে কোনো আত্মীয়ের বাসায় যে যাব তাও সম্ভব হচ্ছে না। তুই একটা কাজ কর, আজকে আমিও যাব তোর সাথে। কি বলছো আম্মু? তুমি কেন আমার সাথে যাবে? কাজ আছে, তোকে আমি নিজে পছন্দ করে ড্রেস কিনে দেব। তুই যে ড্রেস পরিস, তোকে কোনো ছেলে পছন্দ তো দূরের কথা, তোর দিকে তাকাবেও না। তাই বলে এখন তোমার আমার সাথে যেতে হবে? হুম, আর কতকাল তুই এভাবে পড়ে থাকবি? বিয়ে তো তোকে দিতেই হবে। সে চিন্তা তোমাকে করতে হবে না। কেন, তুই কি নিজের বিয়ে নিজেই একা করবি নাকি? একা কেন হবে? তুমি বাবা তো সাথেই থাকবে। তাহলে তো ভালো, নয়তো তোর যে অবস্থা, তোকে যে কে বিয়ে করবে সেই চিন্তায় আছি আমি। এত চিন্তা করো না, বিয়ে ঠিকই হবে। এখন যা তাহলে, তবে ভালো ভালো ড্রেস কিনে আনবি, যেন তোকে একটু মানুষের মতো লাগে। আমি কি মানুষ না? তোকে মানুষও বলা যায় না, আবার গরুও বলা যায় না। থাক আম্মু, আর নিচে নামতে হবে না। আর একটু পরে তো বিড়ালে চলে আসবে, এরপর তো বিদায় দিলাম। আচ্ছা আমি গেলাম। এরপর ওরা যে যার মতো চলে আসে শপিং মলে। অন্যদিকে আবির আর তানু দেখা করে। দেখো স্যার আমাকে পাঠিয়েছে। বলো তাড়াতাড়ি করে, আমাকে যেতে হবে। আমি কিন্তু কাজের ব্যাপারে কথা বলতে আসিনি, তাহলে কোন ব্যাপারে? পার্সোনাল কিছু কথা বলার জন্য। পার্সোনাল বলতে? পার্সোনাল বলতে আমি তোমাকে পছন্দ করি। কি বলছেন? এটা তো সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি আমাকে পছন্দ করো না? পছন্দ করি, কিন্তু ম্যাম যদি জানে তাহলে আমার সমস্যা হয়ে যাবে। তোমার ম্যাম কোনো কিছু জানবে না। তাও যদি জানে, ভাববে আমি তোমাকে ওনার ব্যাপারে বলতেছি। চিন্তা করো না, তেমন কিছুই হবে না। তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমি সামলে নেব। নীলাশা, ম্যাম কিন্তু অনেক চালাক। আমি যে এখানে এসেছি সেটা জানতেও ওনার বেশি সময় লাগবে না। চিন্তা করো না, আমি এখান থেকে ফিরে নেটওয়ার্ক থেকে সব কিছু ডিলিট করে দিব। আর তোমার নেটওয়ার্ক আমি তোমার অফিসেই সেট করে দিব। সেটা আবার কি? তুমি কিন্তু ফেক নেটওয়ার্ক এর সম্পর্কে জানো না। না, ম্যাম তো এই ব্যাপারে কখনো কিছু বলেনি। হয়তো উনি জানে না। হতেও পারে। এরপর আবির তানুকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর তানু বুঝতে পারে। তাই এটা কাজ করতে হবে তো? 100% এটা কাজ করবে। এবং কি আমরা কত
এমপি মন্ত্রীদের লোকেশন এর নেটওয়ার্ক চেঞ্জ করে দিয়েছি। সেই হিসেব তোমারটা ও আমি চেঞ্জ করে দিব। তাহলে তোমার লোকেশন আমি এখানে সেট করে দিব, এখানে তুমি চাইবে। এটা তোমাকে কে শেখালো? কে আবার? আমার স্যার শিখিয়েছে। যদি তুমি এরকমটা করতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার তো রাজি হবে? হ্যাঁ, রাজি আমি। এরপর শুরু হলো ওদের প্রেম কাহিনী। এইদিকে আপনারা এখনও গল্পের নায়িকাকে এটাই আপনারা জানেন না। সেখানে নায়ক নায়িকার প্রেম হবে কি করে বলেন? আচ্ছা চলুন সামনের দিকে দেখে আসি। অন্যদিকে শপিং মলে ইরা আর ঈশা একসাথে আকাশের দেখা হয়। কি ব্যাপার, তুমি এখানে? আমি তো ভাইয়ার সাথে এসেছি শপিং করতে। তার সাথে ভাইয়াকে কিছু মডার্ন ড্রেস কিনে দিব। তোমার ভাই তো এমনিতে অনেক মডার্ন। কি বলো? ভাইয়া যেভাবে চলাচল করে সেখানে স্মার্ট হয় কি করে? ও তুমি বুঝবে না। এইদিকে আকাশ কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু পরে কিছু পুলিশ আসে আকাশের কাছে। আপনাকে অ্যারেস্ট করা হলো। আমার অপরাধ কি? সেটা তো থানায় আসলেই জানতে পারবেন। আগে এখানে বলেন, তারপর যাব। দেখ, বাড়াবাড়ি করবি না কিন্তু। বাড়াবাড়ি করলে কি করবেন? তোকে মেরে হলেও নিয়ে যাব। দেখুন অফিসার, আমার ভাইয়াকে কেন নিয়ে যাবেন? কি অপরাধ ভাইয়ার? বললাম না, সব কথা থানায় এসে বলবেন। যা বলার আগে এখানে বলেন। এদিকে এরা কোনো কিছু বলছে না, কেননা এরা জানে যে ওরা আকাশকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। কিন্তু কেন পারবে না সেটা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। ঠিক আছে, আপনি যান, আমরা আপনাদের পিছনে আসতেছি। তার কোনো প্রয়োজন হবে না। কি বলিস ভাইয়া? তুই একা যাবি নাকি ওনাদের সাথে? আরে বোন, চিন্তা করছিস? আমি ঠিকই ফিরে আসবো। এই, নিয়ে চলো ওকে। ওরা তো আকাশকে নিয়ে আসতে থাকে। এদিকে ঈশা ওর বাবাকে কল দেয়। হ্যালো আব্বু। কি হয়েছে দিশা? কথা এরকম কেন শোনা যাচ্ছে? আব্বু, ভাইয়াকে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ আব্বু, আমি ঠিক বলছি। আমার সামনে থেকে ওরা ভাইয়াকে নিয়ে যাচ্ছে। কোন স্টেশনে নিয়ে যাচ্ছে আর পুলিশের নাম কি? তা তো জানি না। আচ্ছা, আমি দেখছি, তুই বাসায় যা। না আব্বু, আমি ভাইয়ার পিছনে পিছনে যাব গাড়ি নিয়ে। ঠিক আছে, তবে সাবধানে যাবি। এদিকে এরা আসতে চায় তখন। আরে তোমাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আরে কত খরচ পড়বে? আমি থাকলে তো সে খরচ দিয়ে দিতে পারবো। আমরা এতটাও গরিব না। এরা আর কিছু বলল না। এরা চলে যায় ওর বাসায়, আর ঈশা তো আকাশের পিছনে যেতে থাকে গাড়ি নিয়ে। এইদিকে পুলিশগুলো আকাশকে নিয়ে জঙ্গলে যেতে থাকে। কি ব্যাপার, আমাকে নিয়ে জঙ্গলের ভেতরে কেন যাচ্ছেন? তোকে মারবো সেজন্য। মানে খুব সোজা, তোকে জঙ্গলে নিয়ে মেরে ফেলবো। আমার মতো একটা ছেলেকে মেরে আপনাদের কি লাভ? লাভ ছাড়া আমরা কাজ করি না। তাহলে কি তোমরা আসল পুলিশ না? লেট হলেও বুঝতে পেরেছিস। না বোঝার কি আছে, নাকি সেগুলো তোদের মতো নকল? তোর কি ভয় করছে না একটু? তো তোদের মারতে আমার আরো সুবিধা হবে। এই কথা বলতে ওরা আরো অবাক হয়ে যায়। এইদিকে ওরা একটা পুরনো বাড়িতে চলে আসে আকাশকে নিয়ে। এদিকে ঈশা তো ওদের অনেক খুঁজে পাচ্ছে না। ওরা আকাশকে নিয়ে চেয়ারের সাথে বাঁধতে যাবে, তখনই আকাশ বন্দুক নিয়ে ওদের গুলি করতে থাকে। এইদিকে কিছু ফেক পুলিশ মারা যায়। তারপর একজনের মাথায় বন্দুক ধরে। বল, তোদের কে পাঠিয়েছে? বলবো না। না বললে যে তোকে মরতে হবে। আমি যদি বলে দেই তাও আমাকে মরতে হবে, আর না বললেও মরতে হবে, সেজন্য আমি বলবো না। তাহলে তো তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। সেজন্য ওই পুলিশকে গুলি করে দেয়। আর এইদিকে গুলির শব্দ শুনে ঈশা ওইদিকে ভয়ে ভয়ে যেতে থাকে। আকাশ বের হবে এর আগে পুলিশ লোকটা বন্দুক দিয়ে আকাশকে গুলি করে। এতে আকাশের 2-3টে গুলি লাগে শরীরে। এদিকে ঈশা তো ওর ভাইকে দেখে চিৎকার করে ওঠে। ভাইয়া, কি হয়েছে তোর? আমি ঠিক আছি, তুই কাঁদিস না বোন। জানি তোর কষ্ট হচ্ছে, আমি তোকে হসপিটালে নিয়ে যাব।
এদিকে ঈশা ওর ভাইকে নিয়ে বের হবে, তার আগে আকাশের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এতে ঈশা তো চিৎকার করে ওঠে। তবে বন্ধুরা, গল্পের কিন্তু এখানে শেষ নয় কেননা গল্পের এখনো অনেক কিছু বাকি আছে। কেননা আকাশকে সত্যি মারা যাবে নাকি বেঁচে উঠবে, আর এই গল্পের আসল নায়ক কে হতে যাচ্ছে তা জানতে হলে সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই সিজন 2 নিয়ে হাজির হব বাকি কাহিনী নিয়ে। ধন্যবাদ সবাইকে এতদিন আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।